28,000 30,000 ভোট পড়তে পারে, কিন্তু সব ছাত্র সংগঠন চাচ্ছে যে যত বেশি ভোটার আনা যায়। আমরা তো আসলে সব একটা গণতন্ত্রের ট্রেনে উঠে গেছি। আমরা 71 মহান মুক্তিযুদ্ধে আমরা জিতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে। ফ্যাসিস্ট তাড়ানোর জন্য তারা কিন্তু প্রত্যেকেই অগ্রভাগে ছিলেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি, এটা একটা বিরাট বিস্ময় আমাদের কাছে। ওই রকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি যেটা আইনের দৃষ্টিতে অপরাধ এবং মানুষের দৃষ্টিতে অপরাধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব শরীফ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে ভোট উৎসবের জন্য প্রস্তুত ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সকল শিক্ষার্থীরা, শুধুমাত্র সকল শিক্ষার্থীরা বললে ভুল হবে, কারণ ডাকসুর দিকে তাকিয়ে আছে গোটা জাতি, এমনকি প্রবাসে যারা রয়েছেন তারাও স্বাভাবিকভাবেই ডাকসুর দিকে তাকিয়ে আছেন। আজ আমরা কথা বলবো সেই প্রসঙ্গে, কে জিতবে ডাকসুতে এ বিষয়টি নিয়ে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন কৃতি শিক্ষার্থী, দুজনই যারা গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে পড়েছেন এবং সিনিয়র সাংবাদিক। পরিচয় করে দিচ্ছি, বাপাশে রয়েছেন জনাব ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি ইলিয়াস ভাই। এবং আমার ডান পাশে রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আবু সালে আকন ভাই দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার এবং তিনি 94-95 শিক্ষাবর্ষে ছিলেন, জিয়া হলের আবাসিক ছাত্র ছিলেন, শিক্ষার্থী ছিলেন। 89-90 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ইলিয়াস ভাই, যতটুকু আমি জানি। মহসিন হলের আপনি শিক্ষার্থী জি। আমরা আপনাকে দিয়ে একটু শুরু করি। ভোট উৎসবের জন্য প্রস্তুত, সেখানেই বলছি যে সেই ভোট উৎসব এখন পর্যন্ত যতটা প্রস্তুত দেখছেন, আজকে একদম শেষ বিকেলে ভোটের আগের দিন ওখানের যারা দায়িত্বরত রয়েছেন, ভিসি সহ অন্যান্য সবাই বলেছেন যে সার্বিক নিরাপত্তা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তো সেই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। নানাবিধ শঙ্কা ছিল, সংকট ছিল, ঢাকা ঢাবির ভোট আদৌ ডাকসু ইলেকশন হবে কিনা, সেই জায়গায় শেষ পর্যন্ত হচ্ছে। কিন্তু আপনি যেটি শুরুতেই বলেছেন এবং আমরা সবাই জানি, সারা বাংলাদেশ শুধু না, বাংলাদেশের মানুষ যত দেশের বাইরে আছেন প্রত্যেককে মানুষের কালকে দৃষ্টি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। কারণ এই দেশের যত অর্জন, 56,000 বর্গ মাইলের সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এসছে। 52 ভাষা আন্দোলন, আমরা বাংলা ভাষা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে। আমরা 71 মহান মুক্তিযুদ্ধে আমরা জিতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে। এরপরে যে স্বৈরাচারের বিদায় হয়েছে, এই বিদায় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে। এবার যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সেই ফ্যাসিস্ট বিদায় করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি দেখবেন যে অনেকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শহীদ হননি এবারে এই ফ্যাসিস্ট বিদায় আন্দোলনে, বাট আপনি দেখবেন নেতৃত্ব কিন্তু সামনের সারিতে যারা ছিলেন সবকটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও না বাইরে গুলো অনালোচিত। এই আপনি দেখবেন এনসিপি যারা এখন নেতৃত্ব দিচ্ছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধিকাংশই একদম। হ্যাঁ, অধিকাংশ, কিন্তু সব বললে মনে হয় একটু। দ্বিতীয় সারি তৃতীয় সারি নেতা অন্য অন্য জায়গায় কিছু কিছু আছে, হ্যাঁ, বাট একদম প্রথম সারি নেতা যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং যে কথা আমি বলেছি যে সারা বিশ্ব তাকিয়ে আছে, সারা বিশ্ব মানে বাংলাদেশি মানুষ যেখানে আছেন সবাই তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে। আমরা খুব স্বস্তি প্রকাশ করতে চাই এই স্টুডিও থেকে, এই কারণে নানা ধরনের শঙ্কা করা হয়েছিল যে আদৌ নির্বাচন হবে কি হবে না, কিন্তু এত বড় একটি নির্বাচন এবং 40,000 শিক্ষার্থী সেখানে ভোটার, 40,000 ভোট, 39,500 সামথিং ভোটার, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এটা একটা বিরাট বিস্ময় আমাদের কাছে। কারণ দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদের বয়স কত, 19 থেকে 25 বা এরকম 26 বছর। তো এই ছাত্রদের আমরা তো সবসময় জানি তাদের রক্ত গরম থাকে সবাই বলে, বাট এখন পর্যন্ত কোনো প্রকার বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে, নানা কিছু করেছে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এটা বিরাট স্বস্তির বিষয়। আমরা আশা করতে চাই কালকে আগামীকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সুষ্ঠুভাবে হবে। কারণ আপনি জানেন যে 19 সালে ডাকসু নির্বাচন হয়েছিল। আপনি শুরুতে যেটি বলেছেন যে আমি 89-90 সেশনের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডাকসু পেয়েছিলাম, 90 সালে যে ডাকসুর মাধ্যমে স্বৈরাচারের সাথে সৌভাগ্যবান, আমি নিশ্চয়ই সৌভাগ্যবান। এবং এখন এরপর 19 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলো এনে কিন্তু অনেক প্রশ্ন আছে। নিশ্চয়ই আপনি জানবেন ব্যালট বাক্স
বাথরুমে পড়ে আছে, বস্তাবন্দি হয়ে আছে, আমরা নানা কিছু দেখেছি রোকেয়া হল সহ বিভিন্ন জায়গায়। বাট এবারে সেই সুযোগ আছে বলে আমার মনে হয়নি। বাট আমি কেন্দ্র নিয়ে আমি গণমাধ্যমে কল্যাণে যতটুকু দেখেছি, কেন্দ্র নিয়ে একটু এমন ধারণা করা হচ্ছে যে সব শিক্ষার্থী ভোট দিতে পারবে কিনা। কারণ কালকে আমি একটু দেখেছি যে একজন শিক্ষার্থী যদি 10 সেকেন্ড করে সময় নেয় একটি ভোট, এবার কিন্তু ব্যালট অনেক বড় হবে এবং 5 পৃষ্ঠার ব্যালট, এটা বের করতে কিন্তু যদি সবাই প্রিপারেশন না নিয়ে যান তাহলে কিন্তু একটু সময় লাগবে। সুতরাং বলা হচ্ছে যে 7 মিনিট করে একজনের লাগতে পারে। 7 মিনিট কিন্তু অনেক সময়, অনেক সময়। আমরা আশা করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও আশ্বস্ত করেছেন যে সমস্যা হবে না, সবাই ভোট দিতে পারবে এবং 4টার পরে যারা যাবেন কেন্দ্রের মধ্যে তারাও কিন্তু ভোট দিতে পারবেন, সেটা 5টা 6টা যতক্ষণ বাজুক, মানে লাইনে যারা থাকবে তারা ভোট শেষ করতে পারবে। 4টার মধ্যে যারা কেন্দ্রে ঢুকবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। এটি খুব ভালো দিক এবং পুলিশ মোতায়েন করা হয়েছে অনেক এবং আজকে থেকে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কেউ ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার জন্য আমাদের প্রতিবেদক যারা ছিলেন তারা বিকেল নাগাদ অত বেশি চেক ছিল না, তবে হ্যাঁ আলাদা করে কালকে থেকে তো কেউ ঢুকতে পারবে না। না, আনুষ্ঠানিকভাবে আজ রাত 8টা থেকে কারো ঢোকার কথা না, বাট আগে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। বহিরাগত বা বাইরে যে কেউ যাতে শুধু মিডিয়া কর্মী ছাড়া আর যাতে তাদেরকে আলাদা কার্ড দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ কিন্তু ঢুকতে পারছে না। আপনার কাছে ট্রেন স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ট্রেন স্টেশনটি আছে টিএসসিতে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে একটা বিরাট গণতন্ত্রের চর্চা হচ্ছে, দীর্ঘদিন দেশ কি গণতন্ত্রহীন ছিল। এই ভোটের মধ্যে দিয়ে মানুষ যারা ছাত্র না তারাও কিন্তু এক ধরনের উৎফুল্লতা বোধ করছে, এই কারণে যেখানে গণতান্ত্রিক চর্চা হচ্ছে, মানে দীর্ঘদিন দ্য ফার্স্ট টাইম আফটার লিবারেশন এবার কিন্তু প্রথম শিবির ইলেকশন করছে। আর কোনোদিন কিন্তু এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন করতে নির্বাচন করতে পারেনি। এটা বোধহয় এই তথ্যটা এর আগে অনেকবার 5বার করেছে, 6বার ইলেকশনের জন্য। 5বার তো প্রশ্ন, 89 সালে করতে পারে না, আমি 2টার কথা জানি, এবং 90 সালে তো পারেই না। হ্যাঁ, টোটাল ভোট কম পেয়েছে বাট ইলেকশন করেছে, প্যানেল দিয়েছে। আমার ভুল। আমি একটু সালেহ ভাই আপনার কাছ থেকে ঘুরে আসি, আমি ফিরবো নিশ্চয়ই। সেটি হচ্ছে যে এবারের যে এই যে সার্বিক অবস্থায় আলোকে যদিও পরিবেশ নিয়ে ইলিয়াস ভাই সন্তুষ্টি প্রকাশ করেছেন, সেখান থেকে কি এবারের প্যানেল দেয়া গুরুত্বপূর্ণ অথবা যারা ভোট করছেন গুরুত্বপূর্ণ পদে তাদের এই প্যানেলগুলোতে দেয়া বা সিলেকশনের ক্ষেত্রে কি আপনি কোনো মুনশিয়ানা দেখছেন? আরেকটা বিষয় ছিল, এরা তো দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই মাঠে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, সেখান থেকে কি সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজের জন্য একটা ভূমিকা আছে কিনা একটু যদি বলেন। না, সেটা তো থাকতেই হবে, এবং যারা এবছর নির্বাচনে অংশ নিচ্ছেন তারা কিন্তু ফ্যাসিস্ট তাড়ানোর জন্য তারা কিন্তু প্রত্যেকেই অগ্রভাগে ছিলেন। তো সেক্ষেত্রে আন্দোলনের মাঠে তাদের একটা নিজেদের মধ্যে একটা সখ্য সম্পর্ক ছিল অবশ্যই, যে কারণে ওই সম্পর্ক একবার যদি হয় সেটা তো আর যায় না। ছোটোখাটো ঘটনা ঘটতে পারে নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু যে পরিবেশটা আছে এই পরিবেশটা কিন্তু আমরা বিরল বলবো। এটা আপনি দেখেন একটা ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনেও দেখা গেছে যে অনেক সময় আমরা দেখছি যে আপন দুই ভাই ইলেকশন করতেছে, সেখানে ঝগড়াঝাটি মারামারি বড় সহিংস ঘটনা কিন্তু আমরা দেখেছি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এই যে ইলেকশনটা তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, ওর বিরুদ্ধে বলেছে, কিন্তু ওই রকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি যেটা আইনের দৃষ্টিতে অপরাধ এবং মানুষের দৃষ্টিতে অপরাধ, এরকম কিন্তু কোনো ঘটনা দেখিনি। আর যে আমেজের কথা বললেন সেটা তো আসলে এই আমেজটা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা তাদেরই না, এটা কিন্তু গোটা দেশের মানুষের। এবং আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র আমাদের ভিতর কিন্তু আলাদা একটা উত্তেজনা আছে। যেমন ভাই ইলেকশনে ভোট দিয়েছেন, আমি কিন্তু ভোট দিতে পারিনি। আমি 94-95 থেকে আমরা কিন্তু 2000-এ বের হয়েছি, কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি ডাকসুতে একটা ভোট দেওয়ার, মানে এমন দুর্ভাগা ছিলাম আমরা। তো এখন মানে এই দুর্ভাগ্যের পেছনে তো নিশ্চয়ই কারো না কারো হাত আছে, কেউ না কেউ দায়ী। এই দুর্ভাগ্যটাই দায়ী বলতে যে তখন এরকম গণতন্ত্রের চর্চাটা, মানে গণতন্ত্রের যে একটা অব্যাহত ধারা সেটা কিন্তু ছিল না, যে কারণে
মনে করেন যে আমরা মুখে বলছি গণতন্ত্র, কিন্তু কাজে কিন্তু গণতন্ত্রের যে প্রতিফলনটা সেটা কিন্তু আমরা দেখাতে পারিনি, যে কারণে এই ইলেকশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মারামারির কথা বলে, সহিংসতার কথা বলে, হ্যাঁ, রাষ্ট্রকে অস্থিতিশীলতার হাত থেকে বাঁচানোর কথা বলে, নানা কথা বলে এই ইলেকশন কিন্তু তখন করতে দেওয়া হয়নি। আজকে যে আনন্দটা, এবং এইটা কিন্তু কালকে কে জিতবে না জিতবে সেটা বড় কথা না। ফ্যাসিস্ট আমলের পরে, ফ্যাসিস্ট অবসানের পরে এটা কিন্তু প্রথম নির্বাচন, এবং এই নির্বাচনটা এমন সুন্দরভাবে হচ্ছে যে আমরা কিন্তু পরবর্তীতে যে গণতন্ত্র সমুন্নত হবে এবং গণতন্ত্রের চর্চার মানে যে ধারাটা অব্যাহত থাকবে, সেটা কিন্তু আমরা এই ইলেকশনটা থেকে আশা করতে পারি। জি, সেক্ষেত্রে আপনি জি প্লিজ। আবু সালেহ একরামের সাথে যোগ করে, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে স্বৈরাচারী এরশাদের পতনের পরে গণতান্ত্রিক সরকারগুলো যখন আসতে শুরু করলো, দুর্ভাগ্যজনক শুধু বিশ্ববিদ্যালয় না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নামমাত্র ইলেকশন হয়েছিল 19 সালে, আর কোনো বিশ্ববিদ্যালয় ইলেকশন কিন্তু হয়নি এবং কোনো কলেজে ইলেকশন হয়নি। বাট আমাদের মনে আছে 80 দশকে কিন্তু, যেমন 89 সালে, 28 সালে অনেকগুলো কলেজের নির্বাচন হয়েছে। চিড়িয়া ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় ভোট হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তিনি যেটি বলেছেন যে গণতান্ত্রিক মুখে আমরা গণতন্ত্রের কথা বললেও আমরা অনেক জায়গায় কিন্তু সেই গণতন্ত্র যে অব্যাহতভাবে চলুক সেটা কিন্তু চাইনি। যেমন শুনেছি এবারও নির্বাচন বানচালের জন্য অনেকে চেষ্টা করেছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দৃঢ় ঐক্যের কারণে। এবং এবারে নির্বাচনের সবচেয়ে বড় দিক হচ্ছে যে বিভিন্ন প্যানেল থেকে, ছাত্রদল, শিবির, অন্যান্য প্যানেল থেকে যারা দাঁড়িয়েছে সবাই কিন্তু সম্মুখ সারির নেতা এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এটি অত্যন্ত ভালো দিক। এক্ষেত্রে আপনি যেমনটা বলছেন যে সম্মুখ সারির নেতা, সেক্ষেত্রে আমরা এর আগে সর্বশেষ যখন ইলেকশন হয়, সেই ইলেকশনে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছিলেন। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে দলীয়, সরাসরি দলীয় যে ছিল, সেখানে তৎকালীন ক্ষমতাসীনদের দলকে টপকেও রাজনৈতিক দল ছাড়া এক দলের ভিপি হয়ে গিয়েছিল। এবার কি করছেন, এবার কি মনে করছেন যে এরকম কিছু হবে, না মূলধারার রাজনৈতিক দল নেই? এবার তো কোনো দলের ডাইরেক্ট ক্ষমতাসীন কোনো দল নেই। ক্ষমতাসীন তো এখন ধরেন সরকার আছে, তারা তো কোনো দলকে সাপোর্ট করছে না। সেই নির্বাচনটি ছিল, ভিপি নূর হয়েছেন, সেই নির্বাচন ছিল একদম কি বলে যে আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন হয়েছে 73-তে, তারা কিন্তু যখন নিশ্চিত হয়ে গেছে যে আমরা নির্বাচনে জিততে পারবো না, তখন কিন্তু খোলা জিপে তারা অস্ত্র নিয়ে ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই করেছে 73 সেপ্টেম্বরের কয় তারিখ যেন। এবং তারা কিন্তু খোলা অস্ত্র নিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে। যদিও বলা হয় যে ছাত্রদের হাতে অস্ত্র তুলে যে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সত্য না। ছাত্রলীগে যারা ছিলেন তার সন্ডা পান্ডা আগে থেকেই তারা অস্ত্র ব্যবহার করেছে, অস্ত্র দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়েছে। সেখানে এই যে জাসদের প্যানেল ছিল, যেন মাহবুবুল হক তিনি ছিলেন সভাপতি, ভিপি প্রার্থী, আর সেক্রেটারি প্রার্থীকে ছিলেন আমি ভুলে গেছি। আর ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন মিলে একটা প্যানেল দিয়েছেন। এই যে আজকে নুহু আলম লেলিন, উনিও ভিপি প্রার্থী ছিলেন। বিকেলে যখন এরা বুঝলো, জোকেয়ার ভোট গোনা হয়েছিল, জোকেয়া হলে ভোট গুনে দেখলো যে বিরাট ব্যবধান ভোটে, এরপরই তারা খোলা জিপে করে। এবং অনেকে বলেন যে শেখ কামালের নেতৃত্বে তিনিও নাকি এই খোলা জিপে ছিলেন। আমি জানি না তিনি আদৌ ছিলেন কিনা, কিন্তু ছাত্রলীগ যে সেই ব্যালট বাক্সগুলো ছিনতাই করেছিল এবং রেজাল্ট ভন্ডুল হয়ে গিয়েছিল। এবং জানেন, কোনো পত্রিকায় সেই রিপোর্টও করতে দেওয়া নেই। অনেক জায়গায় বলানো হয়েছে জাসদ ব্যালট বাক্স ছিনতাই, এরকম একটা অবস্থা সৃষ্টি করছে। আর এই যে গত নির্বাচনটি ছিল 19 সালে, সেখানে কিন্তু কারচুপি নির্বাচন হয়েছে, কিন্তু ভিপিনের জনপ্রিয়তা তখন এই পর্যায়ে ছিল যে মনে করেছে ভিপিনের যদি না জিতে, তিনি তো ভোটে জিতেছেন, তাকে যদি না জেতেন, সেক্রেটারি একটা কেউ কিন্তু ভোটে জিতে না আওয়ামী লীগের যেগুলি, হ্যাঁ, কিন্তু জেতানো হয়েছে। যে ওই ছাত্রলীগের সেক্রেটারি ছিল, নাম ভুলে গেছি, বিপিনুর মিনিমাম 20 বছর 10 বছরের বড়। যাই হোক, বিপিনুরকে এই কারণে জেতানো হয়েছিল, বিপিনুর যদি না জিতে তাহলে কিন্তু আবার বিশ্ববিদ্যালয়ে বিরাট একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এই কারণে তাকে জেতানো হয়েছিল। বাট এবারের প্রেক্ষাপটটি সম্পূর্ণ ভিন্ন। কোনো ক্ষমতাসীন দল তো নেই এখানে। রাজনীতির মাঠে যে দলগুলো ছিল, বিএনপি, জামাত, অন্যান্য দল যেগুলো ছিল, তারা যেমন এখন কেউ ক্ষমতাসীন না, এবং আন্দোলন যারা করছে তারাও এই এখন যারা ভিপি প্রার্থী হয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। সুতরাং বিষয়গুলো মিলে গেছে, এবং তার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে এবারে ছাত্রদের মধ্যে কিন্তু কথার কি বলে
তর্ক বিতর্ক থাকলেও কোনো প্রকার সংঘর্ষ কিন্তু আমরা দেখিনি, জি, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা দেখেনি। ওখানে একটু সালেবে আসতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচনের দিন তো গুরুত্বপূর্ণ বটেই। সেটা হচ্ছে যে একদম ফলের দিন, আসলে ওই দিনের উপর ডিপেন্ড করবে সারা কি হলো না না হলো। তো ভোটের দিনের যে চ্যালেঞ্জগুলো কি মনে করছেন, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভোটের দিন কি বজায় থাকবে মনে করছেন, নাকি কোনো শঙ্কার? একজন অনুসন্ধানী সাংবাদিকও আপনি, ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট ছিলেন, একদম সেই জায়গা থেকে কোনো শঙ্কার কোনো খবর কি আছে? না, এখন পর্যন্ত এই শঙ্কার খবর নেই। আর বিষয়টা হচ্ছে যে এই যে সম্পর্কটা, এটা টিকিয়ে রাখতে হবে। এর কারণ হচ্ছে এইটা যদি আপনি টিকিয়ে রাখতে না পারেন, সেটা কিন্তু পরবর্তীতে বড় প্রভাব পড়বে জাতীয়ভাবে। এবং এইখান থেকে যদি কোনো আপনি ছোটোখাটো ঘটনাও ঘটে, সেটাই কিন্তু ফেসিস্টরা কিন্তু ওই সুযোগটা নেবে। আপনি যেটা বলছেন সেটা কি ফলাফল মেনে নেয়ার মানসিকতা সব দলের মধ্যে দেখছেন? হ্যাঁ, তো প্রত্যেক দলই, এটা তো দল না, মনে করেন যে এই যে প্যানেলের মধ্যে, হ্যাঁ, প্রত্যেক প্যানেলই তো বলছে যে ফলাফল যাই হোক আমরা মেনে নেব। এবং এটা যে নিরঙ্কুশ একটা সুষ্ঠু এবং কিন্তু সালেহ ভাই, আপনি দেখেছেন যে হবে, এটা কিন্তু এইখানে কিন্তু কোনো দ্বিমত নেই কারো। জি জি, সালিশ মানি তালগাছটা আমার, এই মনোভাব কিন্তু থাকে। আপনি কি মনে না, করেন? সেই মনোভাবের এখনো কেউ প্রকাশ ঘটায়নি। কেউ প্রকাশ ঘটায়নি। দেখেন, অনেক প্রার্থী আছে যে দুজন ভিপি প্রার্থী একই সাথে ভোট চাচ্ছেন, হ্যাঁ, একই জায়গায় আড্ডা দিচ্ছেন, হাসাহাসি করছেন, তামসা করছেন। এটা কিন্তু জাতির জন্য একটা আশার খবর। ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, আপনার কাছে সেটি হচ্ছে এখন পর্যন্ত তো আপনি এখন মাঠে যান না, কিন্তু আপনার মাঠ কর্মীরা নিয়মিত চষে বেড়াচ্ছেন এবং ইতিমধ্যেই কয়েকটা জরিপও হয়েছে। সবকিছু মিলে নিশ্চয়ই খবর আছে, ফলাফল কোন দিকে যাচ্ছে আসলে এটা বলা খুব টাফ। কারণ আপনি কোন প্যানেল কি জিতবে মনে করছেন? না, এটা বলা এই মুহূর্তে টাফ, কারণ জরিপের ফল কিন্তু সবসময় ফলেও না, আমরা বিভিন্ন সময় দেখেছি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ধরুন, সবাই বলেছে হিলারি ক্লিন্টন জিতবে, তিনি কিন্তু অনেক এগিয়ে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি। আর এই জরিপ নিয়ে কোনো কি বলে, এটা প্রকৃত ছাত্র, ধরুন 40,000 ছাত্র মাত্র 500 কজনার জরিপ করেছে, তারা দাবি করেছে। হ্যাঁ, এটা কতটুকু সত্য আমার এই সন্দেহ আছে। আর জরিপে এগুলো প্রেরিত করা যায়। নির্বাচনের আগ মুহূর্তে অনেক সিচুয়েশন ঘুরে যায়। আমি মনে করি যে কে জিতবে যে জানি না, বা গণতন্ত্র জিতবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিতবে। এবং যে কথাটাই আমরা অফেয়ার আলাপ করছিলাম, যে মেনে নেওয়ার সংস্কৃতি কিন্তু এই ভূখণ্ডে নাই খুব। সারা বিশ্বব্যাপী আছে, বাট আমাদের এখানে কিন্তু প্রবল। আমি না জিতলেই আমি এই ফল মানি না, এই একটা ভাই। তারপরও এটা তো সায়েন্টিফিক আছে যে আপনার স্যাম্পলিং কালেকশন কিংবা গবেষণা, সেগুলোর গবেষণা তো হয় নিশ্চয়ই। আপনারা দাবি করেছে আমরা সায়েন্টিফিক স্যাম্পলিং করেছি, বাট আমি তো জানি না। আচ্ছা, সেক্ষেত্রে দুটো একদম দ্বিমুখী আছে, একদিন দুই দিনের ব্যবধানেই। পাবলিক একাডেমি একটি সর্বশেষ গবেষণা করেছে, আর ন্যারেটিভ নামে একটি সংগঠন করেছে। পাবলিক একাডেমির যে গবেষণায় সর্বশেষ 46%, সেখানে 240 জনের জরিপ করেছে, 46% তাদের মধ্যে ভোট দেখিয়েছে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলামকে ভোট পাবে। ঠিক বিপরীত ন্যারেটিভের জায়গায় হচ্ছে 42% শিবিরের সমর্থিত সাদেক কায়েম, এবং সেখানে এই শতাংশই প্রমাণ করে। আপনি দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরুন এই একজন বলেছে 46% ভোট পাবে, সেখানে সাদেক কায়েম মাত্র 9% দেখিয়েছে। এটা অ্যাবসার্ড, এটা হতে পারে না, এটা অবিশ্বাসযোগ্য। আর আরেকটা যেখানে 42% দেখিয়েছে আবিদুলকে, সেখানে দেখিয়েছে মাত্র 14%। কারে 14% কাকে দেখিয়েছে? আবিদ, মানে এক জায়গায় আবিদকে দেখাইছে 46%। এটাই তো প্রমাণ করে, এই যে একদম উল্টোমুখী রেজাল্ট, এটাই প্রমাণ করে যে আসলে এই জরিপের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। জরিপ যারা করেছে তা সেগুলো কোনো প্রতিষ্ঠিত ফার্ম না। সোচ্চার নামে কি আর একটা জরিপ করেছে, এবং সেই জরিপ যারা করেছে তারা আবার শিবিরের প্যানেল থেকে প্রার্থী দেখলাম, দুজন বোধহয়। হ্যাঁ, তো এইগুলো এইসব জরিপের কোনো ভিত্তি নেই। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায় দিবে, সেই রায় দেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। না, আপনারাও তো ভোট দিয়েছেন, সেক্ষেত্রে নিরঙ্কুশ ভাবে ছাত্র দলের প্যানেল বিজয়ী হয়েছিল। আমি 32টি ভোট দিয়েছিলাম। আমাদের সময় এত পদ ছিল না, ডাকসুতে 20টি পদ ছিল, হলে ছিল 12টি। এবং আমি স্টুডিওতে বলে যাচ্ছি যে আমার 32টি ভোটই কাজে লেগেছিল, কারণ তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে। আওয়ামী লীগ বিভিন্ন সময় ছাত্রলীগ স্বৈরাচারের সাথে আপোষ করছে, তাদের নেত্রী
তাদের সাথে আপোষ করছে, এই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা সেন্টিমেন্ট আছে, কিন্তু তারা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট। জি, এরশাদের যে দুর্বিনীত শাসন ছিল, যদিও শেখ এরশাদের শাসন যদি 5% দুর্বিনীত হয়, শেখ হাসিনার শাসন 1000% দুর্বিনীত, সেটি ভিন্ন প্রসঙ্গ। ছাত্ররা তখন সবাই, আমার একদম মনে আছে, আমার স্মৃতিগুলো এখন চোখের সামনে জল করছে, যে সেই যে ডাকসু নির্বাচনটা হয়েছিল, ছাত্রদলের মিছিল হলো, বিশাল মিছিল। তারপরে এর আগের বার কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠন সবাই মিলে একটি প্যানেল দিয়েছিল, সেখানে কিন্তু ছাত্রদল খুব অল্প ভোটে হেরেছিল। পরের বার নিরঙ্কুশ বিজয় ছাত্রদল, এবং সবগুলো হলে, শুধু জগন্নাথ হলে বোধহয় সিট পায়নি, আর দুই একটি আসন পায়নি, আর সব হলে কিন্তু ছাত্রদল জিতেছিল, জয় জয়কার ছিল। তখন আমরা কিন্তু আগেই বুঝতে পেরেছি ছাত্রদল জিতছে। যেদিন আমরা মিছিল করেছিলাম, ছাত্রদলের লাস্ট যেদিন প্রজেকশন মিছিল, এবারের তাহলে কি বোঝার উপায় আছে যে কাদের মধ্যে আসলে কম্পিটিশনটা হতে চললো, নাকি সে ততটুকু? আমার ধারণা ছাত্রদল এবং শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আরেকটি ছেলের নামও বারবার আসছে, নাম জানি কি, ভিপি প্রার্থী শামীম বোধহয়, তার নামও বারবার আসছে, বাট স্বতন্ত্র প্রার্থী। এখানে তো অনেকে, এই যে ছেলেটি আব্দুল কাদের, তার কিন্তু বিশাল অবদান স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বিরোধী আন্দোলনের জীবনে, এবং তিনি কিন্তু অত্যন্ত সংগ্রাম করে এই স্টেজে এসে, এই পার্টটা কিন্তু আমরা জানতাম না, তিনি গার্মেন্টস চাকরি করেছেন, আরো কত কিছু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এবং এই স্টেজের বিরাট অর্জন আমি মনে করি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যেমন আরেকটি মেয়ে আছে উমামা ফাতেমা, তারও কিন্তু বিরাট অর্জন। অনেকে বলছেন যদি মেয়েরা যদি জোট বেঁধে ফেলে তাহলে উমামা ফাতেমাও জিতে যেতে পারে, যাই সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, বাট সবাই খুব ইম্পর্টেন্ট প্রার্থী এবার। কিন্তু সেখানে উমামার ব্যাপারে যদিও অভিযোগ এসছে যে ছাত্রলীগের অফিসিয়াল ডিক্লারেশনে তাকে ভোট দেওয়ার ব্যাপারে এসছে, যদিও এটি সমর্থিত না। আমি এরকম ডিক্লারেশন কোথাও দেখিনি। আমি একটু ঘুরে আসি সালেহ ভাই, একই প্রশ্ন, সেটি হচ্ছে যে মানে আপনার বিবেচনায় বা আপনার তথ্যে কি রয়েছে, এককভাবে কোনো প্যানেল কি বিজয়ীর দিকে এগিয়ে যাচ্ছে? না, সেটা হবে না, সেটা হবে না, হওয়ার কথাও না। এই সব নির্বাচনে আসলে ব্যক্তি, তারপরে প্রার্থীর বাড়ি কোথায়, জি, তার বন্ধু বান্ধব কারা, ডিপার্টমেন্ট কোনটা, অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, কোন হলের ছাত্র, এগুলো অনেক কিছু নির্ভর করে। তো সেক্ষেত্রে এককভাবে কোনো প্যানেলের জেতার সম্ভাবনা নেই। আর ভিপি, জিএস, এজিএস এদের ব্যাপারে মানে কি দাঁড়াচ্ছে আসলে যে ভোটের? আমি যেটা শুনলাম যে ভিপি প্রার্থী আছে 45 জন, 45 জনের মধ্যে 20 জনের মতো আছে যারা 400-500 করে ভোট কিন্তু পাবে। হ্যাঁ, 200, 100 এরকম ভোট পাবে, 50টা এরকম ভোট পাবে। তো আর 7 জন প্রার্থী আছে যারা 1-1,500 থেকে শুরু করে ভোট পাওয়া শুরু করবে। এবং আমার মনে হয় যে এখানে ওই 39,000 ভোট, তো এর মধ্যে দেখা যাবে যে 29-30,000 কাস্ট হলো, কি 27,000 কাস্ট হলো, এর বেশি হবে না। তো সেইটা যদি হয় তাহলে দেখা গেছে 6-7 হাজার ভোটে কিন্তু জিতবে। 6-7 হাজার ভোট হলেই সে কিন্তু ভিপি হবেন। সেখানটায় যদি একটু আসি, সেটি হচ্ছে যে যেমন ইলিয়াস ভাই বললেন যে 90-এ ছাত্র দলের একটা ব্যাপক বিজয়ের, এককভাবেই বিজয় বলা যায় সেটি, এবং বিপুল সংখ্যক, কিন্তু পাশাপাশি যে দুটি দলকে সামনে নিয়ে এনেছেন দেখছেন প্রতিদ্বন্দ্বিতায়, ছাত্র শিবির সমর্থিত, ছাত্র দল সমর্থিত মনে করছেন ইলিয়াস ভাই, সেক্ষেত্রে ছাত্র শিবির সমর্থিতর কিন্তু ভোটের ইতিহাস যদিও প্রতিদ্বন্দ্বিতা করেছে খুব বেশি নয়, 1-1.5 হাজারের জায়গায়, এবার যদিও আলোচনায় আসছে, তো সেই আলোচনা ছাপিয়ে তাদের বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার কি কোনো সুযোগ দেখছেন? ওই যেটা বললাম যে এককভাবে তো বিজয় হবে না। আর এখন তো আসলে প্যানেল না হোক, এই গুরুত্বপূর্ণ পদগুলোতে শিবিরের কিন্তু আমি যতটা শুনেছি তাদের যে রিজার্ভ ভোটগুলো আছে, এই ভোটগুলো কিন্তু কোথাও যাবে না। সেক্ষেত্রে তাদের যদি মনে করেন 3,000 ভোটও থাকে, 3-3,500 ভোট যদি তাদের ক্যাম্পাসে থাকে,
তো এই ভোটগুলো এককভাবে পাবে। সেক্ষেত্রে ছাত্র দলেরও এরকম ভোট আছে। এরপরে বাকি যে ভোটটা, বাকি যে 3-3.5 ভোট, সেই ভোটটা কিন্তু অর্জন করতে হবে। সেই ভোটের ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করবে। প্রার্থীর চেহারা নির্ভর করবে, প্রার্থীর কথাবার্তা নির্ভর করবে, প্রার্থী কোন ডিপার্টমেন্টের ছাত্র সেটা নির্ভর করবে, প্রার্থীর কোন এলাকার মানুষ সেটা নির্ভর করবে। এখন দেখা যায় যে অনেক এলাকা, মনে করেন আমার বাড়ি বরিশালে। এই প্রসঙ্গে একটু আসি। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই ভোট চাওয়াকে কেন্দ্র করে পদ বাতিলেরও ঘটনা ঘটেছে একটি রাজনৈতিক দলের। যে ভোট চাইলো, নানাবাড়ি চলে গেল অথবা কেউ খুলনা জি। তো এই যে ভোট অন্য জায়গায় ভোট চাওয়া হচ্ছে, এটি তো উৎসবের একটি অংশ, কিন্তু এই ভোট চাওয়ায় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যে প্রভাব কেমন পড়ে? অন্য কেউ ভোট চাইলো কিংবা প্রেসার ক্রিয়েট করলো, সেই প্রেসার ক্রিয়েটে কোনো প্রভাব পড়বে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একেবারে যদি সে মনে করেন বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তারপরও সে কোনো কারো প্রেসার সেটা মানবে না, নিজের ডিসিশন নিজে নেবে। আর মনে করেন যে এখন আমার দেখা গেছে খুব ঘনিষ্ঠ একটা বন্ধু বা আমার মা, আমার বাবা, সে বললো যে বাবা একটা ভোট অমুককে দিস। তো সেই ক্ষেত্রে তো আমি একটা দল করলেও মা বাবার রিকোয়েস্ট কি আমি ফেলতে পারবো বলেন? সেটা তো ফেলার সম্ভব। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমার দুটি মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটার এবার। আমার এক বড় ভাই আছে, তিনি আমাদের হলের ছিলেন, মহসিনে ছিলেন, তিনিও 90-তে ভোট দিয়েছেন। তো ওনার মেয়ে একটি পদে ইলেকশন করছে, সদস্য পদে। উনি খুব রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ, যে এই আমার মেয়েটার একটু ভোট দিতে বলো। আমি কিন্তু আমার মেয়েদের বলেছি যদি পারো ওকে একটা ভোট দিয়ে দিও, এই আর কি। এরকম হয় আসলে, মানে আবেদনের সুর, তোমার ভোট তোমার অধিকার। না, আমি তো আমার মেয়েকে বলেছি যে আমাকে আগেই বলেছে আমি স্বাধীন, আমার ভোট আমি যাকে ইচ্ছে দেবো, কোনো কথা বলবো না। আমি পরে বলেছি, আমার ছোট মেয়েটা আবার খুব কি বলে যে সে লতে পড়ে তো সে বলে আমার ভোট আমি দিব, কাকে দিব এটা বলবো না, তুমি জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা। তো ওই মেয়েটার কথা আমি বলেছি, কালকে ব্যালটে আমি পাঠিয়েছি, এই মেয়েটার একটা ভোট দিব, এবং সে কিন্তু একটা অপরিচিত প্যানেল থেকে দাঁড়িয়েছে। সেই ভোট চাওয়াটা অন্যায় না? বিভিন্ন জায়গায় দেখেছি যে ভোট চাচ্ছে কেন, এটা নিয়েও আপনি যেটা বললেন একজনের সদস্যপদ, আমি জানি ব্যক্তিগতভাবে সারা দেশব্যাপী কিন্তু এই নির্বাচনটি হচ্ছে, অনেকে কাজ করছে। আমি এটুকুই বললাম, বিভিন্ন ভাবে, ধরেন বিএনপির পক্ষে যারা আছেন, জামাতের নেতা যারা আছেন, বা জামাত যারা সমর্থন করেন, যারা বাম সমর্থন করেন, সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে পুরো দেশব্যাপী। যে যার পরিচিত আত্মীয় বা এরকম যারা আছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদেরকে বলা হচ্ছে যে আমার ভোট দাও, অমুককে ভোট দাও, অমুক, এরকম বলা হচ্ছে। আমি একটু জরিপের বিষয়টা আসতে চাই। জরিপ নিশ্চয়ই দেখেছেন এবং আমরা গণমাধ্যমে হাইলাইটসও করেছি এক একটা জরিপ, কিন্তু জরিপ নিয়ে আপনি কি বলবেন? এবং এক একটা জরিপের ঠিক বিপরীতমুখী অবস্থান। কোন জরিপকে যাকে প্রথম দেখানো হয়েছে, সেজন্যই আমরা যারা ম্যাস কমিউনিকেশনের ছাত্র, জি, আমাদের একটা সাবজেক্ট ছিল পরিসংখ্যান, মানে একটা পড়ানো হতো, একটা কোর্স ছিল। সেখানে বলা হয়েছে যে জরিপটা একটা মিথ্যার অংশ। এটা মিথ্যা না হলেও মিথ্যার কাছাকাছি। বয়স ভেদে, আপনি মনে করেন যে এখানে ভোটার হলো 39,000, 38-39,000 ভোটার, আপনি 200 মানুষের উপর, 200 ভোটারের উপর জরিপ করছেন, এটা দিয়ে আপনি কি রেজাল্ট পাবেন? আমি একটু যোগ করি, যদি ধরুন জগন্নাথ হলে গিয়ে জরিপ করে 200 ভোটারে, তারা কিন্তু শিবিরকে ভোট দিয়ে বলে আমার সন্দেহ আছে, সেখানে তো 1% পাবে না শিবির, বা 2% পাবে না। সুতরাং কোন স্থানে করেছে, কোন ডিপার্টমেন্টে করেছে কিনা, কেমন ছাত্র নিয়েছে, তারা কিভাবে স্যাম্পলিং করেছে, সেই প্রশ্ন কিন্তু আছে। এবং যখন একদম উল্টো রেজাল্ট হয়, এটাই কিন্তু প্রমাণ করে ভাই যে কথাটা বললেন, জগন্নাথ হলে গেলে রেজাল্ট হবে একরকম, মসজিদে নামাজ পড়ার পর যদি জরিপ করে রেজাল্ট হবে একরকম, টিভি রুমে বসে যদি জরিপ করে রেজাল্ট হবে একরকম, লাইব্রেরিতে বসে যদি জরিপ করে রেজাল্ট হবে একরকম, আবার চারুকলায় গিয়ে যদি জরিপ করে রেজাল্ট হবে আর এক রকম। বাস্তবতা এটা। এবং জরিপ মানে যারা জরিপ করে, আমিও ছাত্র জীবনে 2-1টা জরিপের কাগজ আমিও করছি, মানে পূরণ করাইছি। তো দেখা গেছে যে আমি আমার পরিচিত লোকের কাছে
And আমার পরিচিত লোকটা কে? আমার পরিচিত লোকটা আমার মানসিকতার, আমার আদর্শের। এখন সে কিন্তু আমার ওই যে মানসিকতা, ওই যে আদর্শ, ওর বাইরে কিন্তু সে টিক চিহ্ন দেবে না। জি, ইলিয়াস খান, আপনার কাছে সেটি হচ্ছে একদম নিশ্চয়ই গত 15-17 বছরের যে ফ্যাসিবাদী আমল বলি, তখন তো সব বিশ্ববিদ্যালয়, সব শিক্ষার্থীদের ম্যাক্সিমাম আমরা দেখতাম যে ছাত্রলীগের মোড়কের মধ্যেই ঢুকে যাওয়া। তো সেই শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ তো না, সব শিক্ষার্থী যায় না, একটা উল্লেখযোগ্য অংশ ছেলেও খুঁজে পাওয়া খুব কঠিন হবে, যারা নানা জুলুম অত্যাচার নির্যাতনের মুখে থেকেও শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং ছাত্র দলের ছেলে কিন্তু পাওয়া যাবে খুব কম। জি, তো সেখানে এই একটা অংশ তো শিক্ষার্থীদের মধ্যে এখনো নিশ্চয়ই সাপোর্টার রয়েছে অথবা নাই, তাদের ভোটগুলো আসলে কোথায় যাবে, কাদের দিবে? ছাত্রলীগ তো এখন সংগঠিত নাই। আমার মনে হয় ওই যেটি একটু আগে জনাব সালে এখন বলেছেন যে পার্সোনাল চয়েসে তারা ভোট দিবে। ধরুন একজন ছাত্রলীগের বাড়ি ফরিদপুর, সাপোজ ফরিদপুরে একজন প্রার্থী আছে, ছাত্রদল হোক, শিবির হোক বা অন্য দলে হোক, হয়তো তাকে দিয়ে দেবে। তারপর ধরেন একজনের ডিপার্টমেন্টে একজন আছে, তাকে দিয়ে দেবে। এগুলো এগুলো ঐক্যবদ্ধভাবে আই ডোন্ট থিঙ্ক সো। ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ নাই আসলে, কারণ সাধারণ ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত অত্যাচার নির্যাতন করেছে, তারা অনেকে ভোটই দিতে আসতে পারবে না বলে আমি মনে করি। আমি এই বিষয়টি একটু সালেবের কাছেও শুনি, আপনার মত কি? ছাত্রলীগের যারা পরিচিত মুখ আছে তারা আমার মনে হয় না ভোট দিতে আসবে, না আসারই কথা। তারা যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে সাধারণ শিক্ষার্থীর উপর, তাতে এই সময় আসার কথা না। কেননা যে অত্যাচারী তার কিন্তু ভিতরে একটা ভয় থাকে সব সময়, এই ভয়ের কারণে অনেকে আসবে না। এইটা আপনার মত। এই যে কেউ আবার আসলে আগামীকালকে ট্যাগ দিয়ে মানে মবের মধ্যে পড়ার কোনো সম্ভাবনা দেখছেন না? কালকে আর এই সময় পাবে না ছাত্ররা, যারা বিশেষ করে যে ছাত্র সংগঠন আছে তাদের প্রার্থীকে জিতানোর জন্য প্রত্যেকটা হলের গেটে গেটে তারা ভোট চাইবে। যেমন আমরা রিপ্রেজেন্টেটিভ জাতীয় প্রেস ক্লাব যে নির্বাচন করি, নির্বাচনের দিন ভোট চাওয়া ছাড়া অন্য কোনো দিকে দৃষ্টি দেওয়া কিন্তু খুব টাফ। হ্যাঁ, সুতরাং কিন্তু ইলিয়াস ভাই, প্রত্যেকটা পয়েন্টে নিশ্চয়ই এই ছাত্র সংগঠনগুলোর সমর্থিত বৃহৎ রাজনৈতিক দলের নেতা কর্মী বা উৎসুক জনতা তো থাকবে। যেমন ক্যাম্পাসে ঢুকতে না পারলেও শাহবাগ কেন্দ্রিক উৎসুক জনতা তো আর ছাত্রলীগ চিনবে না, বা ছাত্রলীগ ধরুন আপনি যেটা বলেছেন, আমি একটু আগে আলাপ করছিলাম, 2000-2500 ভোটার যদি থাকে, তাদের পরিচিত মুখ কত, 100-200 এরকমই, সবাই তো আর পরিচিত মুখ না, তাই না? এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনি যে মব সৃষ্টির কথা বলছেন, যে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স চলছে, এই মবও করবে না, যে নির্বাচনটি যাতে বানচাল হয় বা ডিস্টার্ব হয়, ভোটাররা যাতে না আসতে পারে। কারণ সব ছাত্র সংগঠন, ধরুন শাহবাগ দিয়ে ছাত্ররা ঢুকবে, সেখানে যদি একটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে কিন্তু ছাত্ররা ঢুকতে পারবে না। এবং এমনি আশঙ্কা করা হচ্ছে, একটু আগে তিনি বললেন যে হয়তো 40,000 ভোটের মধ্যে 28,000-30,000 ভোট পড়তে পারে, কিন্তু সব ছাত্র সংগঠন চাচ্ছে যে যত বেশি ভোটার আনা যায়। সুতরাং ওখানে কোনো প্রকার সমস্যা করবে, খুব পরিচিত মুখ ছাড়া কেউ ছাত্রলীগের আসলে তাদের উপর আক্রমণ করা হবে আমার মনে হয় না। সালাম ভাই, মানে আপনার তথ্য বা আমরাও যেটি শুনেছি যে বিভিন্ন সংগঠন তাদের যে সমর্থিত দলগুলো তাদেরকে বিভিন্ন স্পটে থাকার কথা রয়েছে, এবং বিভিন্ন সংগঠনই তাদের কোথায় কে অবস্থান নিবে এটি নিশ্চয়ই তাদের সিনিয়ররাও বিভিন্ন জায়গায় অবস্থান নিবে ক্যাম্পাসে না ঢুকতে পারলেও। তো সেখানে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার কোনো আশঙ্কা দেখছেন? এটার কোনো সুযোগ নেই এবং এটা হবে না, এটাই বাস্তবতা। কেন আমরা এই ফ্যাসিস্ট আমলের পরে যেটা দেখেছি, আমরা তো আসলে সব একটা গণতন্ত্রের ট্রেনে উঠে গেছি, এবং সেইটার এই ট্রেনটা যে স্টার্ট হবে, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশনটা, এই ডাকসু ইলেকশন থেকে এই স্টার্টটা শুরু হলো। আর সেখানেই তাহলে আসি, সেই যে শুরুটা হলো, তাহলে ডাকসুর এই ফলাফল জাতীয় পর্যায়ে বা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব পড়বে, বা জাতীয় রাজনীতিতে? ডাকসুর নির্বাচনের এই ফলাফল তো জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না, জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়বে না। এটা হয়তো মনে করেন এই আমরা যারা কথা বলি তারা হয়তো এটা বলবো যে এই পড়বে সেই পড়বে, আসলে কিছুই পড়বে না। এর কারণ হচ্ছে ডাকসুতে যারা ভোট দেবে এরা সবাই শিক্ষিত, সবাই, এবং মেধাবী, সবচেয়ে মেধাবী ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং তারা কিন্তু ভোট দিচ্ছে।
এখানে মনে করেন যে বিভিন্ন শ্রেণী থেকে পেশার থেকে এই সন্তানগুলো উঠে এসেছে। মনে করেন একজন জেলে, একজন কৃষক, তার মেধাবী ছাত্রটা সে কোথায় ভর্তি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। আবার একজন শিল্পপতি বা একজন ইউনিভার্সিটির টিচার, ওনার ছেলেটা কোথায় ভর্তি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই জায়গা বিবেচনা করলে আমাদের হবে না। আমরা মেধাবীরা একটা জায়গায় মিলন ঘটেছে এবং এই মেধাবীদের চিন্তা ভাবনা কিন্তু সব ওই মেধা কেন্দ্রে কি হবে। জি ঠিক আছে। জি ইলিয়াস ভাই, তাহলে জি সময় ছাত্র ইউনিয়ন জিতেছে ডাকসুতে, জাসদ জিতেছে, জাসু জিতে না, ছাত্র ইউনিয়ন জিতেছে, বাসদ জিতেছে। এর অর্থ তারা তো সরকার গঠন করে না, পেরেছে বাংলাদেশে। যেমন মতিয়া চৌধুরী ডাকসুর ভিপি ছিলেন, মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন, কিন্তু কমিউনিস্ট পার্টি কোনোদিন ক্ষমতায় আসছে? বাংলাদেশে আসে না। তো সুতরাং এই নির্বাচনে যে প্যানেল জিতবে একবার পুরো দেশ তারা এটি ভাবার কোনো কারণ নেই। কিন্তু তিনি যেটি বলেছেন যে এখানে সবাই তার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা এদের মেন্টাল মেকআপ, আর এই যে আমি বললাম না যে আমার বাচ্চারাই তো, তাহলে এখানে রাকসু কিংবা জাকসুর নির্বাচন তো একদমই কাছে, সেটিরও কি কোনো প্রভাব দেখবেন এই ফলাফলের? খুব বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা স্বতন্ত্র। ধরুন যে ছেলে ছাত্রদল করে, ধরুন এখানে যদি ছাত্রদল হেরে যায়, কথার কথা, সে কি অন্য জায়গায় গিয়ে ভোট দেবে? বা যে ছেলে শিবির করে, যদি এখানে শিবির হেরে যায়, জাহাঙ্গীরনগরের শিবিরের ছেলেটি কি অন্য জায়গায় ভোট দিবে? সুতরাং খুব বেশি প্রভাব পড়বে মনে করেন, কারণ এই ভোটারগুলোর প্যাটার্নই আলাদা। তারা সবাই সচেতন, সবাই এক একজন পণ্ডিত, সবাই এক একজন শিক্ষক। এটি আমাদের মাথায় রাখতে হবে। আপনি অন্য বিশ্ববিদ্যালয়ের ভোটের প্রভাব দেখছেন এই ভোটের মাধ্যমে? না, এই ভোটের ফলাফল যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে তেমনটি কিন্তু না। যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু দেশের নানা জায়গার থেকে, এবং এখানে বিদেশি শিক্ষার্থীরাও আছে, কিন্তু বিদেশি শিক্ষার্থীরাও কিন্তু এখানে লেখাপড়া, তারা বোধহয় ভোটার না, ভোটার না, কিন্তু তারা তো লেখাপড়া করছে। দেখা গেল যে আমার বন্ধু একটা বিদেশি স্টুডেন্ট, সে গিয়ে দেখা গেল 5 জনরে বলল যে দোস্ত আমার অমুকে বন্ধু মানুষ, ভোট দিও। হচ্ছে না, এটা হওয়া স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে মনে করেন যে এইখানের নেচারটা একরকম, তারপরে জাকসুর নেচারটা একরকম, রাকসুর নেচারটা আলাদা, এক একটা জায়গার এক একটা নেচার। অনেক ধন্যবাদ। একদমই 1 মিনিটের মধ্যে একটু জানতে চাই, অনেকটা তো আফটার ইফেক্ট বলতে বিষয় থাকে, ভোট হওয়ার পরে মেনে না নেওয়া কিংবা প্রশাসনের প্রতি অনাস্থা জ্ঞাপন করা, এরকম চিত্র কি মানে কোনো, অথবা ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে যাওয়ার? আমি মনে করি না, কারণ 90 ডাকসু আমরা দেখেছি, তখনও কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা মাঝে মাঝে ঘটেছে। বাট এবারে নির্বাচনটি এত সুন্দর পরিবেশে হচ্ছে, আমি আশা করতে চাই। আর আমাদের তো নামের একটা সংস্কৃতি আছেই, বাট এই যে ভোটারদের কথা তিনি বললেন যে সবাই শিক্ষিত ভোটার, তাদের মধ্য থেকে আমরা শিক্ষা নিতে চাই। আগামী দিনে বাংলাদেশের নির্বাচনে হবে যে এই যে নামের সংস্কৃতি, এর থেকে বেরিয়ে এসে ভোট যদি সুষ্ঠু হয় আমরা বুঝতে পারবো, সুষ্ঠু না হলে সবাই বুঝতে পারবে। অনেক ধন্যবাদ। ভোট যদি সুষ্ঠু হয়, এবং যদি বলা এখানে সুযোগও নেই, ভোট সুষ্ঠু হবেই। আপনি কি মনে করেন যে সবকিছু মিলে শেষ পর্যন্ত ইতিবাচক একটা কাঙ্ক্ষিত ডাকসু আমরা দেখব? সেটা হতে হবে, এই কারণে হবে, আমরা কোনো সুযোগ দিতে চাই না। আমরা যারা আছি, আমরা কিন্তু প্রত্যেকেই বলছি যে আমরা আবিদকেও ভালোবাসি, সাদিককে আমরাও ভালোবাসি, কিন্তু পতিত স্বৈরাচারের তো চাইবে তাদের কোনো সুযোগ দেয়া। আমরা যদি নিজেরা ঝামেলা করি, আমরা যদি এক পক্ষ আর এক পক্ষরে গালাগালি করি, আমরা যদি সংঘর্ষে লিপ্ত হই, আমরা যদি সুযোগ দেই, তাহলে তো পতিত আওয়ামী লীগ সেই সুযোগ নেবেই, এটা স্বাভাবিক। এই জায়গাটায় আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা কাউকে সুযোগ দেব না। আমরা সবাই মিলে আওয়ামী লীগ তাড়িয়েছি। এখন ভাই আমি এবছর জিতবো না, আগামীতে জিতবো, আগামীতে জিতবো না, পরের বছর জিতবো। এটা গণতন্ত্রের চর্চার কেন্দ্র। এইখানে গণতন্ত্র যদি জীবিত থাকে, তাহলে আমি কোনো না কোনো দিন এখানে নির্বাচিত হবই। অনেক ধন্যবাদ আবু সালেহ আকন, এবং অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরা নিশ্চয়ই ডাকসুর ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর সহমর্মী একটা অবস্থান থেকে আগামী দিনের রাজনীতিতেও সেই ভূমিকা থাকবে, এবং দেশ গড়ার কাজে সবাই যার যার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ।
আল্লাহ হাফেজ।